জনাব রহমতুল্লাহ, একটা বিষয়, একটা মানে ঢাকা পোস্টে একটা রিপোর্ট এসছে, সেই রিপোর্টে এটা একেবারে অথেন্টিক ভাবে বলা হয়নি, পত্রিকাতে এভাবে দেওয়া হয় বা টেলিভিশনেতে এভাবে হয়, বলছে যে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য বলেন, দেশে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে, নানা ধরনের উগ্রবাদী সংগঠন দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের মবের ঘটনাও নিয়মিত ঘটছে, এসব সামাল দেবে আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু সেই আইন শৃঙ্খলা বাহিনীর কী অবস্থা? এই অবস্থায় তিনি মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান কিভাবে আসবেন? মাঠ দেখার আগে কিছু হয়ে যায়, তখন আমাদের বিএনপির কি হবে, বাংলাদেশের কি হবে? বাংলাদেশের হাল ধরার মতো লোক তো এখন একজন উনি, তবে আবেগ দিয়ে চিন্তা করলে হবে না। আমি এই বিষয়টা নিয়ে অ্যাক্টিং চেয়ারম্যান কেন দেশে ফিরছেন, কেন ফিরছেন না, এই বিষয় নিয়ে আপনাকে কোশ্চেন করছে। কোশ্চেন হচ্ছে, যেহেতু বাংলাদেশের এই অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই অবস্থায় সামনের নির্বাচনটা কেমন হবে? আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আসলেই দেশের অবস্থা নাজুক। আজকেও আপনি দেখেছেন যে খুলনায় কোর্টে গুলি, আদালত চত্বরে এসে ঠান্ডা মাথায় এসে মাথায় পিস্তল ঠেকিয়ে এরপরে পড়ে যাওয়ার পরে সেখানে অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে বীর দর্পে বের হয়ে আসছে। এটা তো কোনো স্বাভাবিক ঘটনা হতে পারে না। একটা কোর্ট চত্বর যেখানে এমনিতেই একটা নিরাপদ জায়গা মনে করে দেশের মানুষের আশ্রয়স্থল তো কোর্ট, সেখানে হ্যাঁ ওই ব্যক্তি অস্ত্র মামলার হাজিরা দিতে গিয়েছে, সেটা ভিন্ন জিনিস। সে যদি শীর্ষ সন্ত্রাসী হয়, দাগি আসামিও হয়, তবুও তার নিরাপত্তার দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকার। এভাবে দিনে দুপুরে আদালত চত্বরে যে দেশে মানুষ খুন হয়, একজন না দুইজন, এবং একটি আসামি সেখানে ধরা পড়েনি। গুলি করে যদি দৌড় দিত তবু বুঝতাম যে গুলি করে দৌড় দিয়ে পালিয়ে গিয়েছে। গুলি করার পরে এরপরে তাকে আবার হত্যা নিশ্চিত করা হয়েছে কুপিয়ে, এবং সেখান থেকে একটা মানুষ অ্যারেস্ট হয়নি। তো আজকের ঘটনা দিয়েই তো আপনি বুঝতে পারেন, অন্যান্য অনেক বিষয় যদি আপনি একত্রিত করেন তাহলে বোঝাই যাবে যে দেশে আইন শৃঙ্খলা রক্ষায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। সভাপতি, আপনি যে প্রশ্নটা করেছেন, পরিপূর্ণ ব্যর্থ একটি সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, তাদের অধীনে নির্বাচন কেমন হবে, নাকি রক্তের হোলি খেলা? প্রশ্নটা এইখানেই। আপনি যেটা করেছেন আমি আপনার সঙ্গে শতভাগ একমত পোষণ করি যে তারা যদি এই আইন শৃঙ্খলার উন্নতি করতে না পারে, এবং এতক্ষণ পর্যন্ত মিস্টার মাহবুব সাহেবের সঙ্গে আপনি যে বিষয়গুলো বলছিলেন, নিরপেক্ষ অনিরপেক্ষ যে সমস্ত বিষয়ে কথা বলছিলেন, এই সবগুলো জিনিস যদি মেলানো হয় তাহলে নির্বাচন একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এই 1.5 বছর পরেও কিন্তু এই সরকার পারেনি প্রতিষ্ঠা করতে। এবং পাবলিক পারসেপশন হচ্ছে যে নির্বাচন কি আদৌ হবে। আপনি কি এরকম মনে করেন? পাবলিক পারসেপশন, আপনি কি ব্যক্তি রহমতুল্লাহ কি মনে করেন? আমিও তো পাবলিক পারসেপশনের বাইরে না। এই যে পাবলিক পারসেপশনটা, এই পারসেপশনটা তৈরি হয়েছে সরকারের দুর্বলতার কারণে, অনভিজ্ঞতার কারণে। এই 1.5 বছরের মাথায় এসে পারসেপশন থেকে জনগণকে বের করে নিয়ে আসা হয়নি, অথবা নিয়ে আসতে ব্যর্থ। জনাব রহমতুল্লাহ, একটা কথা বলি, মানে কিছুক্ষণ আগে আমি আবু আলম বলছিলাম যে এ কথাও যেমন আছে যে এই সরকারের নিয়োগকর্তা ছাত্ররা অনুরূপভাবে বিভিন্ন উপদেষ্টাকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল, তার মধ্যে আপনার দলের নামও আছে, যেখানে এনসিপির নাম আছে, যেখানে জামাতের নাম আছে, যেখানে বিএনপির নাম আছে, তার মানে আপনারা সবাই মিলে এই সরকার গঠন করেছেন, আপনারা সবাই কি ব্যর্থ? হ্যাঁ, সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এই কথাগুলো আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ আমরা কিন্তু এখনো বলি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আপনারা ব্যর্থ হয়েছেন এখন পর্যন্ত? আমরা ব্যর্থ হতে দেয়া যাবে না, অর্থাৎ আমরা চাই না কোনো অবস্থায় এই সরকার ব্যর্থ হোক। এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমাদের যে বড় রকমের প্রত্যাশা দেশ গঠনের বা নতুন বাংলাদেশ গঠনে, অথবা নতুন বন্দোবস্তের কথা যারা বলি, অথবা
ভবিষ্যতে একটি নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশ অতীতের থেকে ব্যতিক্রম হবে প্রত্যাশা অনুযায়ী সাধারণ মানুষের, ছাত্র সমাজের। এখন আমি যেটা সকল বলছি, মানুষের আমার মনে হয় প্রত্যাশা অনুযায়ী। জনাব রহমতুল্লাহ আলোচনা অন্যদিকে যাচ্ছে। আমি বলি, একেবারে সহজ করে বলি, আজকে কয় তারিখ? 30 তারিখ। যদি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হয়, যদি নির্বাচন কমিশন বলেছে, প্রথম সপ্তাহে ছিল, নির্বাচন কমিশন বলেছে সপ্তাহে ছিল, দ্বিতীয় সপ্তাহে গেছে, দ্বিতীয় সপ্তাহে চলে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা আলোচনার খাতিরে ধরে নিই দ্বিতীয় সপ্তাহ। দ্বিতীয় সপ্তাহ মানে 15 তারিখ তো না, 10 তারিখ 12 তারিখ দ্বিতীয় সপ্তাহ পরে, তাই তো? 10 তারিখ বা 12 তারিখে যদি হয়, আগামী 15 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে আপনার কাছে কি মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা যেরকম কাঙ্ক্ষিত পরিস্থিতি চান সেটা আসবে? এখানে দুই ধরনের বক্তব্য আছে। একটা হচ্ছে যে তারা তখন কি অ্যাক্টিং চেয়ারম্যান দেশে ফিরবার মতো একটা পরিস্থিতি সরকার তৈরি করতে পারবে? অ্যাক্টিং চেয়ারম্যানের ফেরাটা শুধুমাত্র এই আইন শৃঙ্খলা রক্ষার উপরে নির্ভর করে, সেটা আমি বিশ্বাস করি না। সেটা একটা দিক, এটা একটা দিক। কারণ এর থেকেও ভয়াবহ পরিস্থিতিতে অ্যাক্টিং চেয়ারম্যান এই দেশে ছিলেন, এই দেশে কারাবরণ করেছেন, এবং এই দেশে ওনারা আসার ইচ্ছা ছিল। এটা উনি বলেছিলেন, উনি যে ভাষায় বলেছেন সে ভাষাটি মনে হয় আপনারা খেয়াল করেছেন, যে ওনার একের উপর নির্ভর করে না, সামগ্রিক পরিস্থিতির উপর নির্ভর করে। সেটা উনি বললেন, কিন্তু আমরা যদি উনি যেটা বলেছেন সেটাই তো আমাকে বিশ্বাস করি না, সেটা একটা দিক হলো। আপনাদের একজন উনি তো বলেন না যে আইন শৃঙ্খলার কারণে আসছেন না, সেটা সেটা বলেন। ব্যাখ্যা তো আমরা পাচ্ছি বিভিন্ন নেতাদের কাছ থেকে, যে তার একটা দিক হতে পারে যে আইন শৃঙ্খলা এটা পরিস্থিতি ছোট একটা দিক। ছোট একটা দিক। এর থেকেও বড় অনেকগুলো দিক আছে আমার কাছে মনে হয়, যেটা আমি নিশ্চিত করে জানি না, কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব। কিন্তু এতগুলো বড় বড় দিক কি আগামী 15 দিনে ঠিক হবে বলে আপনার কাছে মনে হয়? তার মানে তফসিল ঘোষণা করবার পরেও আপনাদের সর্বোচ্চ নেতা দেশে আসবার বিষয়ে এখন পর্যন্ত খোলাসা করে কিছু বলা যাচ্ছে না। আমি মনে করি যে যদি তফসিল ঘোষণা করার পরে যে ধরনের কথা আমার সহ আলোচক বললেন একটু আগে, যে নির্বাচন কমিশনের অনেকগুলো বিষয় নিয়ে, নির্বাচন কমিশন বলছে যে যদি তফসিল ঘোষণা করা হয় তাহলে তাদের নিয়ন্ত্রণে সবকিছু আসবে, অর্থাৎ তখন আইন পরিস্থিতির শৃঙ্খলা কিছুটা উন্নতি হতে পারে। সেটা করতেই হবে। নির্বাচন কমিশন যদি দায়িত্ব নিয়ে তারা যদি সামগ্রিক পরিস্থিতি উন্নতি করতে পারে, তাহলেই তো আপনার পাবলিক পারসেপশন যেটা আছে সেটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ নির্বাচন কি অবস্থায় করা সম্ভব কিনা, আপনি যেটা বললেন, নির্বাচনের পরিস্থিতি ঠিক হচ্ছে কিনা, এটা আমার মনে হয় যে তফসিল ঘোষণা করার 1 সপ্তাহের মধ্যে এটা স্পষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা আপনার কাছে আসবো। একটা বিষয় প্রশ্ন করে একটু পরে উত্তর দিন, যে একটা দলের অধিনায়ক মাঠে নামছে না, তিনি দেশে মানে মাঠে নাই, আর অন্যান্য দল যারা আছে তাদের অধিনায়ক মাঠে খেলছে, তারা বিভিন্ন খেলে পাচ্ছে, সেই নির্বাচনটা খুব বেশি নিরপেক্ষ হবে কিনা, এটা নিয়ে আপনি কথা বলবেন। এটা নিয়ে আমি আপনাকে এখন একটু কথা বলি। এটা হচ্ছে যে এই অধিনায়কদের উপরে কিন্তু তাদের উপস্থিতিতে খেলাধুলা হইতে হয়। উনি নিজে তো খেলাধুলা করেন না, আর সকল অধিনায়করাই উপস্থিত থাকে, সেটা কিন্তু গত 17 বছরের আন্দোলনে কিন্তু এই অধিনায়কের নেতৃত্বেই কিন্তু এই দেশের লক্ষ লক্ষ মানুষ রাজপথে ছিল। যারা লেজ গুটিয়ে চলে গিয়েছিল গত 8-10 বছর, এখন তারা বড় বড় শক্তি, 5ই আগস্টের পক্ষের শক্তি বলে প্রচার চালান, তারা কিন্তু গত 10 বছর নিশ্চুপ ছিল। কারণ 10 বছরে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারা কিন্তু ভূমিকা পালন করেন নাই। যদি সেই বিএনপিও যদি গত 10 বছর এরকম নিশ্চুপ করে থাকতো, এই যে একের পর এক সমাবেশে হামলা, মামলা, নির্যাতন, কলার ভেলায় করে, তারপরে হেঁটে 3-4 দিন, 5 দিন, 1 সপ্তাহ মাঠ দখল করে তারপরে সমাবেশগুলি সফল করেছিল যেই নেতাকর্মীরা, সেই নেতাকর্মীদের অধিনায়ক কিন্তু তিনি দেশের বাইরে থেকে নেতৃত্ব করেছেন। এবং যাদের কথা বলছেন এখন, যারা বড় বড় আন্দোলন করছেন, যুগপথ কর্মসূচি পালন করছিলেন, তাদেরকেও যুগপথ কর্মসূচিতে বিএনপি আমন্ত্রণ জানিয়েছিল হাসিনা বিরোধী আন্দোলনে। তারা কিন্তু যুগপথ কর্মসূচিতে আসেননি। তারা একটা বড় মিছিল সাহস করে করেননি, তারা একটা বিক্ষোভের কর্মসূচিতে আসেননি। তারাও কিন্তু টেবিলের নিচে মাথা গুজিয়েছিলেন। বিএনপিও যদি টেবিলের নিচে মাথা গুজিয়ে থাকতেন, তাহলে এই ছাত্রদের আন্দোলন চাঙ্গা করার মতো কোনো পরিবেশ
হয়তো তার থাকতো মানে কিনা। আপনি বলতে চাচ্ছেন যে আপনাদের অধিনায়ক মাঠে থাক বা না থাক, অধিনায়কের নির্দেশনাই তো দেশ চলবে, নির্দেশনায় চলবে, নেতাকর্মীরা নির্বাচনে চলবে। এটা কোনো ইম্প্যাক্ট করবে না। নেতাকর্মীরা চলবে অধিনায়কের নির্দেশনায়, নির্বাচনে কোনো- ইম্প্যাক্ট পড়বে না তা না। একটা ভালো হতো এক জিনিস, সেই ভালোটাকে বাস্তবায়ন করতে গিয়ে উল্টো খারাপ হলো, তার থেকে তো ওই ভালোটা আমার জন্য ভালো, যে অন্তত নির্দেশনা দেওয়ার একজন লোক থাকলো। নেতৃত্বটা একটা থাকলো।